আজকে আমরা এইচএসসি লেভেলের সোনার তরী কবিতাটি একদম এ টু জেড প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। ওকে, চলো শুরু করা যাক। মূলত এখানে তোমাকে একটা বিষয় একটু ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে টাইম। হ্যাঁ, সময়। তো মূলত সময়টা আসলে কি? সময় হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে কাউকে আসলে পরোয়া করে না। মানে সময় কিন্তু নিজের নিয়মে চলবে এবং দেখা যাচ্ছে কি আলটিমেটলি খুবই নিষ্ঠুর। মানে যখন তোমার মৃত্যু আসবে তখন কিন্তু সময়ের কাছে তুমি হার মেনে যাবে। সময় এক সময় আসলে তোমাকে আর কেউ মনে রাখবে না, হ্যাঁ, যদি না তুমি বিশেষ কিছু করতে পারো। সো অনেক বিশেষ কিছু করলেই আসলে সময় তোমাকে মনে রাখবে। সো মেইন ফ্যাক্ট হচ্ছে সময়ের যে একদম স্রোত বয়ে যাচ্ছে অনন্তকাল যুগ ধরে, এই স্রোতে স্থান পাওয়াটা অনেক কঠিন। তো চলো শুরু করা যাক। মেইনলি এখানে বোঝানো হয়েছে কি শুনবা, যে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একটা জিনিস তোমার একটু বুঝতে হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আসলে এখানে কি বোঝাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়াটা তোমার বোঝাচ্ছে মূলত যে টাইমের নিষ্ঠুরতা। কি টাইমের নিষ্ঠুরতা? টাইম কেন নিষ্ঠুর এটা তো আমি অলরেডি তোমাকে বললাম, যে সময় আসলে বিশেষ কিছু না করলে আসলে তোমাকে মনে রাখবে না। এবং সময়ের কাছে এক সময় দেখা যাচ্ছে কি আমাদের যে শারীরিক সত্তা সেটি কিন্তু বিলীন হয়ে যায়। একটা সময় সবাইকেই কিন্তু আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। তো এইটুকু আমরা বুঝলাম যে দুর্যোগপূর্ণ ওয়েদারটা আসলে কি বোঝাচ্ছে। মূলত সময়ের যে নিষ্ঠুরতা এটাকেই বোঝাচ্ছে। তো চলো শুরু করা যাক। আমরা কল্পনা করি যে আসলে একখণ্ড মনে করো একটা দ্বীপ। হ্যাঁ, এই একখণ্ড দ্বীপের মধ্যে হচ্ছে এখানে কবি বসে আছে। ঠিক আছে, কবি বসে আছে কি নিয়ে? তার হচ্ছে সৃষ্টিকর্ম। এখন কবি যেহেতু বসে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা যদি এখানে চিন্তা করি, এখানে কি কি আছে? উপন্যাস, গান, নাটক, সকল কিছু। তো এইগুলো নিয়ে ওয়েট করতেছে। কার জন্য ওয়েট করতেছে? টাইম তাকে মনে রাখবে এই জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, এবং চারিদিকে ওয়েদারটা কেমন? ওয়েদারটা হচ্ছে বেশ দুর্যোগপূর্ণ। কেন এরকমটা বলা হচ্ছে দেখো, কারণ তুমি দেখতে পাবে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। অর্থাৎ কি চারদিকে কিন্তু হচ্ছে তোমার এরকম মেঘ গর্জন করতেছে এবং চারিদিকে ঘোরতর একটা বর্ষাপূর্ণ আবহাওয়া। কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে কুলে তিনি একা বসে আছে, তার কোনো ভরসা নাই। এখন এখানে কোয়েশ্চেনটা হলো এই ভরসাটা কি? যে তার সৃষ্টিকর্ম কিংবা তাকে কি সময় মনে রাখবে কিনা, এইটা নিয়ে এসে অনিশ্চয়তার মধ্যে আছে। চলো তারপরে কি? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র। তাইলে এখন নিজেকে আসলে তিনি একটা দ্বীপের মধ্যে কৃষক রূপে কল্পনা করতেছেন এবং এইখানে আসলে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হয়েছে। এখন ধান মূলত কি? এইখানে ধান প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। মূলত ধানগুলো হচ্ছে তার যত সৃষ্টিকর্ম, মনে করো যে গল্প, কবিতা, নাটক, এগুলোই হচ্ছে তার সৃষ্টিকর্ম। এইগুলো নিয়ে সে ওয়েট করতেছে একটা ক্ষুদ্র দ্বীপে। এই দ্বীপটা মূলত একটা কিসের প্রতীক দেখো তো? তার কর্মক্ষেত্র বা পৃথিবীর প্রতীক। হ্যাঁ, আর এই কৃষক মূলত কিসের প্রতীক? কৃষক হচ্ছে শিল্প স্রষ্টা, কবির প্রতীক। এবং এইখানে যে সৃষ্টিকর্মগুলো নিয়ে ভাড়ার মধ্যে তিনি মনে করে এই পাত্রের মধ্যে রাখছে, তাহলে এই সকল কিছু হচ্ছে তার সোনার ধান। সোনার ধান মানে কি? সারা জীবনের যে সৃষ্টিকর্ম, এগুলো নিয়ে সে অনিশ্চয়তা আছে যে টাইম তাকে মনে রাখবে কিনা। ওকে, ভরা নদী ক্ষুরধারা। ক্ষুরধারা মানে কি? তীব্র ধারালো বর্ষার মতো স্রোত রয়েছে এখানে। খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তার মানে যে খরপরসা মানে কি? ওইরকম যে স্রোতের তীক্ষ্ণতা বোঝাচ্ছে। ক্লিয়ার? যে বর্ষার মতো ধারালো স্রোত। তো এখানে মূলত কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এখানে ব্যাপারটা কি? দুর্যোগপূর্ণ আবহাওয়া। মানে মেইনলি চারিদিকটা আসলে টাইম আসতেছে, একদম শেষ হচ্ছে, এইরকম একটা মনে করো ভাইব ক্রিয়েট করার চেষ্টা করছে। ওকে, একখানি ছোট ক্ষেত আমি একলা। এখন এই ছোট ক্ষেতটা আসলে কি? মূলত তার কর্মক্ষেত্র বা পৃথিবীকে নির্দেশ করা হয়েছে। যে পৃথিবীতে তিনি সারা জীবন কর্ম করেছেন, একদম শেষ সময়ে তার জীবনে তিনি চলে আসছে, এখন তিনি তার সৃষ্টিকর্ম নিয়ে অপেক্ষা করছে। ওকে, চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা। আচ্ছা, বাঁকা জল কি? অনন্ত কালো স্রোতের প্রতীক। এখন কালো স্রোত মানে তুমি একটু সিম্পল করে নাও, সিম্পল করে চিন্তা করো ভাইয়া, টাইম। হ্যাঁ, চারদিকে টাইম খেলা দেখাইতেছে। আমি প্রথমেই তোমাকে বলছি যে টাইম হচ্ছে নিষ্ঠুর, তাই না? টাইম নিষ্ঠুর, দ্যাটস হয় আসলে টাইম কাউকে পরোয়া করে না, খুব মানে নিষ্ঠুর, যে আসলে তিনি মনেই রাখতে চায় না। মানে কোটি কোটি মানুষ আসলে জন্মগ্রহণ করেছে, কয়জনকে আসলে সময়ের স্রোতে মনে রাখা হয়, তাই না? তাও সংখ্যাটা খুবই কম। ওকে, এখন আমি বলছি কি, জীবনের শেষ টাইমে কিন্তু তিনি চলে আসছে। তাইলে পরপারে দেখি একা তরু ছায়া মসিমা খাঁচা। পরপার বা নদীর অপর পারটাকে আসলে তিনি জীবনের অন্তিম পর্যায়ের যে এর পরে যে জীবনটা, পরপার বলতে পরকালের দিকে নির্দেশ করেছে। যে পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা। মানে তরু ছায়া মানে কি? গাছপালাগুলো। আর মসি মানে কি? অন্ধকার। তাহলে কি? পরের মানে ওই পাটটা অন্ধকার এবং গাছপালাগুলো হচ্ছে মসি মাখা, আধার মাখা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বোঝাচ্ছে? যে পরের জন্মে যে আসলে কি হবে এই বিষয়
বিষয়টা একদম অনিশ্চয়তার ভিতরে আছে। এই জন্য এটাকে বলতেছে যে মসি মাখা, মানে তোমার আবছা আবছা একটা ভাইব দিচ্ছে, আবছা আবছা একটা ভাইব। ক্লিয়ার? গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতে বেলা, তার মানে এই যে প্রভাত বেলা, এটা কিন্তু অ্যাডমিশন সহ এইচএসসি পরীক্ষাতেও আসতে পারে। সকালের কথা কিন্তু কল্পনা করা হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো, এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, তার মানে কি, এই যে কবি, কবি হচ্ছে এই পারেতে তার সোনার ধান নিয়ে, মনে করে এই যে সৃষ্টিকর্মগুলো নিয়ে সেখানে ওয়েট করতেছে। ক্লিয়ার? তাহলে এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরি পেয়ে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। মানে এখন এই যে চারিদিকে যে নদী এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, মানে কি টাইম আসতেছে, এমন একটা ভাইব ক্রিয়েট করতেছে। তাহলে কি, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, মানে কি একটা নৌকা আসতেছে, এই নৌকাটা আসলে টাইমেরই প্রতীক, হ্যাঁ, মহাকালের প্রতীক। তো দেখো মাঝি আসতেছে, হ্যাঁ, তো ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। এইটুকু দিয়ে কি বোঝাচ্ছে? ভরা পালে চলে যায় মানে কি, অনেক বেশি স্পিডি, ওই নৌকাটায় অনেক বেশি স্পিড বা অনেক বেশি গতি। এইটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার যে টাইম খুবই গতিশীল, সে খুব দ্রুত চলে যায় এবং কাউকে মনে রাখতে চায় না। তো এখানে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। দেখে যেন মনে হয় চিনি হারে, মানে ওই টাইমকে দেখে তার চেনা চেনা লাগে আর কি। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। এখন এখানে বিদেশ ব্যাপারটা কি? এখন মনে করো এখানে রবীন্দ্রনাথ বসে আছে, আমরা রবীন্দ্রনাথের কথা চিন্তা করি, এখানে মনে করো আর একজন বিখ্যাত কবি বসে আছে, ওইখানে আর একজন, তো মানে কাকে আসলে টাইম মনে রাখবে? হ্যাঁ, তো এখন গান গেয়ে তরি বেয়ে যেহেতু টাইমটা খুব দ্রুত চলে যাচ্ছে, তখন টাইমকে সে বলতেছে, ভাই আপনি কোথায়, কোন বিদেশে, মানে অন্য অন্য যে শিল্পলোক রয়েছে, হ্যাঁ, অন্য অন্য শিল্পলোকে যাচ্ছে, বাট কোথায় যাচ্ছেন আপনি, আমার কাছে একটু আসেন। এইরকম একটা বিষয়, যে তার সৃষ্টিকর্মগুলোকে যেন মনে রাখা হয়। ক্লিয়ার? বারেক ভিড়াও তরি কুলেতে এসে, মানে একবার, একবার, বারেক মানে কি একবার, একবার হচ্ছে আমার কুলে এসে তরি ভিড়াও, যারে খুশি তারে দাও, যেও যেথা যেতে চাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তার মানে তিনি কিন্তু এখন ইয়ে করলো, রিকোয়েস্ট করতেছে যে আমার সোনার ধান, মানে আমার সৃষ্টিকর্মগুলো টাইম আপনি মনে রাখেন। দেন কি হচ্ছে দেখো, বলতেছে যত চাও তত লাও তরণী পারে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তার মানে কি, এই যে যে তোমার হচ্ছে নৌকাটা আসলো, যেটা টাইমেরই প্রতীক, তো এই ভরা পাল মনে করো, এখানে মাঝি আছে, ঠিক আছে, খুব দ্রুত, তো এইখানে মনে করো যে এইখান থেকে সব সোনার ধানগুলো এখানে আসলে চলে গেছে। মানে কি, তার মানে সময় তার কর্মগুলোকে মনে রেখেছে। হ্যাঁ, যত চাও তত লাও তরুণী পরে, মানে কি নৌকার উপরে, আর আছে আর নাই দিয়েছি বলে, মানে কি সবগুলো আসলে এখানে শিল্পস্রষ্টা কবি এখানে দিয়ে দিছে। ওকে, এতদিন নতিকুলে যা নয় ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে, থরে ভিতরে মানে স্তরে স্তরে। এখন এতকাল নদীকুল মানে কি, এইটা আসলে এই পৃথিবী, ঠিক আছে। কর্মক্ষেত্রে এতদিনে তিনি যা নিয়ে ভুলেছিল, যা নিয়ে পড়েছিল, হ্যাঁ, যা নিয়ে ভুলেছিল, যা নিয়ে পড়েছিল, সেইগুলো সবই কিন্তু আসলে তিনি এই মহাকাল, এই যে তোমার মাঝি বা এই নৌকা বা টাইমের কাছে দিয়ে দিছে। ক্লিয়ার? এখন আমারে লহ করুণা করে, আমারে লহর মধ্যে একটা বিষয় প্রকাশ পাইছে, সেটা হচ্ছে আমাকেও মনে রেখো, আজন্মকাল আমি পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই, আমার শারীরিক যে সত্তা সেইটাকেও আসলে কি করো, অমরত্ব দাও, এমন একটা বিষয়। তখন বলতেছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে কি, মানে তাকে কিন্তু রিজেক্ট করা হয়েছে, যে তার কর্মগুলোর স্থান সময় আছে, কিন্তু তার শারীরিক সত্তা অসহায়। শারীরিক সত্তা হচ্ছে কখনোই কখনোই সময়ের সাথে সাথে অমরত্ব লাভ করতে পারে না, কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারে। তার কর্মগুলো যদি অনেক মহৎ হয়, তখনই সময় আসলে তাকে তার কর্মের মাধ্যমে মনে রাখে। তো এইটা কি, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি। এখন চারিদিকে হচ্ছে ঘন মেঘ, শ্রাবণের গগন, শ্রাবণের সাথে না মৃত্যুর যেন কেমন একটা কানেকশন রয়েছে। ক্লিয়ার? শ্রাবণ এবং মৃত্যুর সাথে কেন যেন একটা কানেকশন রয়েছে। তো আলটিমেটলি তার কর্মগুলো যখন সময় মনে রাখলো, তখন তিনি কি করতেছে, জাস্ট ওয়েট করতেছে, যে শূন্য নদীর তীরে পড়ে আছে, অর্থাৎ কি তিনি মৃত্যুর জন্য অপেক্ষামান। হ্যাঁ, এখানে কৃষক হচ্ছে মূলত কবি। হ্যাঁ, তো তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, তার কর্মের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু স্থান পেয়েছে অমরত্বের আসনে, যা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে এখানে আসলে কি শিক্ষা পায়, যে মানুষ তার কর্মের মাধ্যমে বাঁচতে পারে, কর্মগুলো মহৎ হলে কিন্তু কি হবে, মূলত সেগুলো মহাকালে স্থান পাবে, হ্যাঁ, অনন্ত কালস্রোতে স্থান পাবে। কিন্তু মানুষের ব্যক্তি মানুষ বা হচ্ছে তোমার যে শারীরিক সত্তা, সেটি কিন্তু কখনোই আসলে অমর হতে পারবে না, সময়ের কাছে এক সময় ধরাশায়ী হতেই হয়।